আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে। সো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো, তোমরা অনেকেই এই বিষয়টি নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে থাকো যে পরীক্ষার হলে আমরা কোন বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করব, অর্থাৎ কোন বিষয়গুলো আমরা কিভাবে এই ট্যাকেল দিব। সো আমি রায়হান এয়ার খান, আমার পক্ষ থেকে তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। সো আমরা শুরু করি আসলে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা টেনশনে থাকি। প্রথমেই দেখো, পরীক্ষার হলে আমরা আসলে কী করব, অর্থাৎ করণীয়টা কি, এক নম্বরে যেটা থাকে। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে কোন বিষয়টি আগে দাগাবো, অর্থাৎ আমাদের কোনো নির্দিষ্ট একটি টপিক বা নির্দিষ্ট একটি বিষয়ে আগে দাগাবো না পরে দাগাবো, এটা নিয়ে আমি খুব কনফিউশনে থাকি। কখন বাংলা আগে দেখাবো না ইংরেজি আগে দেখাবো, নাকি যারা বিজনেস স্টাডিজ আছো তারা কি ব্যবসা শিক্ষা আগে দেখাবো না অ্যাকাউন্টিং আগে দেখাবো। তিন নম্বর, অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ভুল হলে কি করব। এই যে দেখো, এই ছেলেটি চিন্তা করতেছে, এই মেয়েটি চিন্তা করতেছে যে অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে, অর্থাৎ তুমি ভুল করে একটি বৃত্ত বেশি ওয়ার্ড করে ফেলছো। এখন তো তুমি কি করবা? এখন কি হলের মধ্যে জোরে জোরে চিল্লায়া বলবা যে আমি শেষ? এরকম তো বলবো না, অর্থাৎ জোরে জোরে কান্নাকাটি তো করবো না। সো তোমার আসলে কি করা উচিত সেই বিষয়টিও আমি আলোচনা করব। তিন নম্বর বা চার নম্বর বিষয়, টাইম ম্যানেজমেন্ট কীভাবে করব। এইটা অনেক বড় একটা প্রশ্ন, কারণ টাইম ম্যানেজমেন্টের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর 5 থেকে 10% শিক্ষার্থী চান্স পায় না। 5 নম্বর হচ্ছে লিখিত প্রশ্ন কতটুকু লিখব। আচ্ছা, অনেকে একটা লিখিত প্রশ্ন একদম কমন পেয়ে একদম অনেকক্ষণ ধরে লিখতে থাকে, পরবর্তীতে দেখা যায় অন্যগুলো টাচও করতে পারতেন। 6 নম্বর, রেজিস্ট্রেশন কার্ড না থাকলে কী করব। অনেকে রেজিস্ট্রেশন কার্ড থাকে না বা হারাই ফেলে, তখন কি করা যায়। 7 নম্বর, কি কাজ করলে খাতা বাতিল হবে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে তুমি এমন একটা কাজ করছো যেটার কারণে তোমার খাতাটা বাতিল বলে গণ্য হবে। 8 নম্বর, কিভাবে এমসিকিউ দাগাবো। তোমরা কিন্তু অনেকে এমসিকিউতে একটু ডট দিয়ে রাখো, পুরোপুরি ফিল আপ করো না, বা কীভাবে এমসিকিউটা দাগানো উচিত। 9 নম্বর, কীভাবে কনফিডেন্ট থাকবো। সো এই যে কনফিডেন্ট থাকাটা অনেক বেশি জরুরি, কারণ আমি নিজেও অনেক বেশি নার্ভাস হয়ে যেতাম পরীক্ষার হলে, যার কারণে আমি যে পারা প্রশ্নগুলো বারবার ভুল করে আসতাম, এবং এই কারণে কিন্তু আমার পজিশন একটু পিছনে চলে আসছিল। সো এই যে বিষয়টা তোমাদেরকে আমি বলবো যে তোমরা যখন দাগাবা তখন বা পরীক্ষার হলে থাকবা, তখন কনফিডেন্ট যে বিষয়টা আছে এটা অনেক বেশি ম্যাটার করবে তোমার। 10 নম্বর হচ্ছে কিভাবে টেনশনকে দূরে সরিয়ে সাফল্য নিশ্চিত করব। অর্থাৎ তোমার এই টেনশনটাকে যদি তুমি একপাশে সরাই রাখতে পারো, তাইলে কিন্তু তোমার সফল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সো আমি আমার শিক্ষার্থীদের জন্য স্পেশালি এই ভিডিওটা করেছি, কারণ তোমরা আমাকে বিভিন্ন সময় এই প্রশ্নগুলো করে থাকো। সো এই প্রশ্নগুলো যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ সব কিছুর আনসার পাবা। চলো আমরা শুরু করি যে কী বিষয় তোমরা খেয়াল রাখবা। দেখো, এতদিন তোমরা অনেক কিছু পরীক্ষার হলে বা এতদিন পড়াশোনা করছো, অনেক কিছু জানো শোনো। সো এই যে লাল চলোলা যে বাচ্চা মেয়েটির মতো তোমরাও চিন্তা করতেছো যে পরীক্ষার হলে কোন কাজটি করা উচিত বা উচিত না। তো পরীক্ষার হলে কোন কাজটি করা উচিত বা উচিত না, আমি এই বিষয়টা নিয়েই তোমাদের আজকের এই আলোচনাটা আমি সাজিয়েছি। সো আমি সবাইকে অনুরোধ করবো এটা শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমেই দেখো, শুরুতেই যেন কঠিন বিষয়ের উপর উত্তর দেয়া না হয়। আমরা কি করি যে প্রথম একটা যে আমরা দেখি যে কঠিন বিষয়, ধরো তুমি ইংরেজিতে খুব ভয় পাও, অনেকে বাংলা ভয় পায়, অনেকে জিকেতে ভয় পায়। সো তুমি যে বিষয়টা ভয় পাচ্ছ বা কঠিন মনে হয় তোমার কাছে প্রায় 6 মাস পরে বা এরকম একটা সময় গিয়ে, এই বিষয়টা তুমি উত্তর করবা না, তুমি এটা পরে রাখবে। এতে করে তুমি যদি একটু দাদাগিরি দেখাইতে গিয়ে, অর্থাৎ কলকাতা তোমরা চ্যানেলে দেখো যে জি বাংলায় দাদাগিরি। সো এই যে দাদাগিরি দেখাইতে গিয়ে যদি এতে করে তোমার কী হবে, টেনশন গ্রো হবে। তুমি দেখলা যে বাংলা তুমি পারো না, দাগাইছো 15টার মধ্যে 5টা, তোমার মনে হচ্ছে শেষ, তুমি আর জীবনে আর কিছু ভালো করতে পারবে না। তো তোমার মধ্যে যে টেনশনটা গ্রো হবে, তারপরে কি হবে, তোমার স্নায়ুচাপ বাড়বে, অর্থাৎ অটোমেটিক্যালি তুমি জোরে জোরে শ্বাস নিতে থাকবা, পারা প্রশ্নগুলো তুমি কি করবা, ভুল করে আসবা, এবং পরবর্তীতে শিক্ষার্থী ভীষণ চাপে পড়ে। এই যে তোমার মধ্যে টেনশন তুমি গ্রো করতে দিচ্ছ, এটাও তুমি অনেক বেশি বেশি করে চাপে ফেলাচ্ছ নিজেকে। এজন্য সবসময় সহজ জানাশোনা বিষয়ের উপর উত্তর দিয়ে শুরু করা ভালো। আমি আবারও বলছি, আই রিপিট, সহজ ও জানাশোনা বিষয়গুলো তুমি কি করবে, আগে উত্তর করবে, এবং এটা যদি তুমি করতে পারো, আমি তোমাকে সিওরিটি দিচ্ছি তোমার মধ্যে একটা কনফিডেন্স যে আত্মবিশ্বাসটা তুমি অনেক বেশি গ্রো করতে পারবো। দ্বিতীয়ত দেখো, বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের মধ্যে পরীক্ষার্থী যে বিষয়ে দুর্বল সেই বিষয়টি সবার শেষে মনোযোগ দেওয়া উচিত। এখন দেখো তুমি ইংরেজিতে দুর্বল, এখন তুমি বাংলা জিকে দাগানোর পরে তোমার কাছে আধা ঘন্টা সময় আছে, তুমি কিন্তু এখন চাইলে যে জিকেটা অনেক মনোযোগ দিয়ে
দাগাইতে পারবা। সো বা এই যে ইংরেজিতে দুর্বল, তুমি বাংলা জিকেটা পারছো, ইংরেজিটা মনোযোগ দিয়ে দাগাইতে পারবা। সো এই যে বিষয়টা যে তুমি যেটাতে দুর্বল এটা শেষে তুমি ফোকাস করবা। সো 3 নম্বর বিষয় হচ্ছে আবার ওভার কনফিডেন্ট হওয়া উচিত না। যে কেমন আমরা অনেক সময় জানি যে আরে ভাই এটা তো আমি পারবো, এটা একদম মানে এই যে ওভার কনফিডেন্সটা যে আমার তো ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়ে আছে, আমি ভর্তি পরীক্ষার প্রশ্ন দিলেই আমি চান্স, এটা জীবনে করা যাবে না। যেমন সহজ প্রশ্ন একটু সহজ মনে করে সবগুলো গণহারে উত্তর করা উচিত না। আমরা মনে আরে প্রশ্ন তো সহজ হচ্ছে, গণহারে সবগুলো দাগানো শুরু করো। যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে সেহেতু আন্দাজের উপর ভর করে বেশি দাগাতে গিয়ে নেগেটিভ মার্কিংয়ের খপ্পরে পড়ে নাম্বার কাটা যাওয়ার রিস্কে পড়তে হবে। অর্থাৎ এই বিষয়টা তোমাদেরকে আমি আবারও বলছি যে অনেকেই ভাবো যে আল্লাহ আমি যদি 5টা প্রশ্ন বেশি দাগাই তাহলে তো আমি 2টা হইলে আমি হয়তো বা ভালো পারবো। দেখো তুমি 5টাতে 5টাই নেগেটিভ মার্কিং খাই গেলা, তাহলে যে এই যে 1 মার্কের মতো তুমি পিছিয়ে 1.25 মার্ক তুমি পিছাই গেলা, এই পিছানোটা তুমি কোনোভাবে আগাইতে পারবে না। দেখা গেছে এই অল্প কিছু মার্ক পিছিয়ে পড়ার কারণে তুমি 1000 স্টুডেন্ট পিছনে পড়ে গেছো, তোমার চান্সই হইল না। সো আমি কি করবো, ওভার কনফিডেন্ট হয়ে তুমি উল্টা পাল্টা দাগানোর দরকার নাই। আবারও বলছি, যেটা তুমি 60% শিওর সেটাই তুমি দাগাবা, যেটা তুমি 40% শিওর ওইটা দাগানোর দরকার নাই। এবার দেখো, যেহেতু 100 নম্বরের পরীক্ষা সেহেতু মোট সময়কে মোট প্রশ্নের সংখ্যা দিয়ে ভাগ করে প্রতিটি প্রশ্নের জন্য কত সময় পাওয়া যাবে তা আগে থেকেই পরীক্ষার্থীরা নির্ধারণ করে রাখা ভালো। তোমরা তাকে আগেই বলছি যে টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমরা অনেক বেশি জল্পনায় থাকো, ভাই আমি কোন প্রশ্ন কিভাবে লিখবো, এটা তো আমি পারি না, বুঝি না। এই বিষয়টা দেখো, আমি আগেই বলতেছি, দেখো যে 100 নম্বরের পরীক্ষা তুমি আমার আজকে ভিডিওটি দেখার পরে তুমি দেখবা যে মোট প্রশ্নের সংখ্যা দিয়ে তুমি হচ্ছে প্রতিটা প্রশ্নের যে 100 নাম্বার বা সময়টাকে ভাগ দিবা। ভাগ দেওয়ার ফলে তোমার যে কত সময়, প্রত্যেকটার মধ্যে কত সময় আসবে ওটা তুমি নির্ধারণ করে রাখবা। যেহেতু তোমাকে গড়ি নিতে দেবে না, তুমি দেয়াল গড়ি দেখে দেখে এটা মানে তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। এতে করে সবগুলো প্রশ্ন টাচ করার সুযোগ নষ্ট হবে না। ধরো তুমি সবগুলো প্রশ্ন অল্প অল্প করে লিখলে অল্প অল্প মার্ক কিন্তু আসবে। আর একটা যদি ধরো তুমি 3 মার্কের 3টা কোশ্চেন 9 মার্ক, হ্যাঁ, এখন তুমি একটা প্রশ্ন খুব ভালো করে লিখছো, আরেকটা কোনো মতো আরেকটা দিতেই পারো না, তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ কত বাবা, ধরো প্রথম প্রশ্ন তোমাকে 3 দিয়ে দিল, তারপরে 4, কোনো মতে 4 তুমি পাবা। সো 4 তুমি পেয়ে যাবা। সো এই ক্ষেত্রে তুমি হচ্ছে 4 যেহেতু পেয়ে যাচ্ছ সেহেতু তুমি কিন্তু পরবর্তী ওই 3টা যে প্রশ্ন তুমি 9-এর মধ্যে যদি তুমি 3টা অ্যাভারেজ মানে লিখো তুমি কিন্তু 6 পাবা, মানে 2-2 করে। সো এই বিষয়টা তুমি কিন্তু সবসময় খেয়াল রাখবা যে কোনোভাবেই যেন তোমার হচ্ছে একটাতে বেশি সময় দেওয়া না হয়। অন্যথায় কোনো একটি বিষয়ের উপর বেশি সময় দিতে অন্য বিষয়ের সময় প্রয়োজন অনুযায়ী দেওয়া যাবে না। তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা নাম্বারের, প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা সময় দেওয়া। তুমি চাইলেই কিন্তু একটা সময় আরেকটার মধ্যে নিয়ে লাগাইতে পারবে না। এবার 5 নম্বরতে সাধারণ জ্ঞান, বাংলা এগুলো বেশি দাগাতে বেশি সময় লাগে না। সুতরাং পরীক্ষার আগে থেকেই পরীক্ষার্থীকে ইংরেজির জন্য সময় নির্ধারিত রাখতে হবে। আমি আবারও বলছি, দেখো তোমরা বাংলা বা সাধারণ জ্ঞান একটা প্রশ্ন তুমি পারো, তুমি জটপট কিন্তু দাগাইতে ফেলতে পারতেছো, তোমার এখানে চিন্তা ভাবনার তেমন কোনো প্রয়োজন না। কিন্তু ইংরেজিতে তোমাকে ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে দিছে, তোমাকে একটু চিন্তা করে দাগাইতে হবে। তোমাকে ট্রান্সলেশন থেকে দিছে বা তোমাকে প্রসেসিভ প্রোনাউন থেকে দিছে, একটু চিন্তা করতে হবে। সো ইংরেজির জন্য কিন্তু তোমাকে সময়টা একটু মানে স্বভাবতই একটু বেশি রাখতে হবে। এই যে দেখো তোমরা কীভাবে ওএমআরটা দাগাবা, ওএমআরটা পেয়েই হচ্ছে যে এরকমভাবে দাগাবা যে ওএমআরটা এরকম থাকবে। সো তোমাদেরকে প্রথমে এই যে বৃত্তগুলা একদম দেখো পূর্ণাঙ্গ ভরাট করতে, অনেকে অর্ধেক বৃত্ত ভরাট করো, অনেকে একটা দাগ দিয়ে রাখো, এরকম কাজ করা যাবে না। করলে কিন্তু তোমার প্রশ্ন কি, তুমি যেটা যদি মেশিন রিডেবল যদি না হয় তাহলে কিন্তু তোমার এটা নাম্বার আসবে না, ঠিক আছে। আর অনেক সময় আমরা কি হয়েছে যে এই বিষয়টা আছে, ধরো এই যে আমি প্রথমেই বলে রাখি, এই যে তুমি যে এটা দাগাবা, তোমার যদি কোনো ভুল হয়ে যায় তাহলে তুমি কি করবা, অনাকাঙ্ক্ষিত ভুল, তুমি একটা জায়গায় আরেকটা দাগায় ফেলছো, তুমি সবার আগে হাত তুলে চিল্লায় বলো স্যার আমার একটা ভুল হয়ে গেছে। প্রত্যেক পরীক্ষার হলে একটা সেট মানে প্রশ্ন বা একটা উত্তরপত্র এক্সট্রা থাকে, যে আগে বলে তাকে কিন্তু এটা দেওয়া হয়। তুমি ভুল করছো, চুপচাপ বসেছো, আরেকজন কিন্তু তোমার আগে বলে নিয়ে যাবে। যদি ভুল করো তাহলে প্রথম দিকে দেখে নিবা। আর যদি অনেক সময় পরীক্ষার কোশ্চেনের ছাপা আসে না, পরীক্ষার ওএমআর শিট ছিঁড়ে আসে, ওইগুলো প্রথমে পেয়ে দাগাইতেও শুরু করবা না, প্রথমে পেয়ে দেখবা কোনো সমস্যা আছে কিনা। সমস্যা হলে সাথে সাথে দাঁড়ায় হাত উঁচা করে স্যার আমার এই প্রশ্ন সমস্যা, কান্নাকাটি করার কোনো দরকার নাই, স্যার চেঞ্জ করে দেবে। আর যদি মনে হয় যে তুমি ভুল করেই ফেলছো, এক্সট্রা সিটও নাই, তখন স্যারকে বলো স্যার এটা কীভাবে করা যায়। সো যথাসম্ভব চেষ্টা করবা সতর্কতা অবলম্বন করার জন্য, যাতে এইরকম কোনো পরিস্থিতির সম্মুখীন না হইতে।
আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখো এই সময়টার মধ্যে তোমরা যেই স্বপ্নটা সবচেয়ে বেশি দেখো এই যে এই ছেলেটা বসে স্বপ্ন দেখতেছে যে তারে হচ্ছে যে ভয়ঙ্কর এই দৈত্যটার মতো একটা মানুষ সে তাকে খেয়ে ফেলবে, যে পিছনে দেখো এখানে একটা দৈত্যর মতো। তো তোমরাও পরীক্ষার আগে এরকম দুঃস্বপ্ন দেখো না, আমার কেউ এরকম হয় না। আমার মনে হয় তো আমি মনে হয় এই যে একটা কি মানে ভুল লাগায় আসবো, আমার মনে হয় এই যে এই প্রশ্নটা মনে হয় আমি পরীক্ষার হলে মনে হয় আমি যাইতেই পারবো না। সো এরকম হাজার হাজার মানে তুমি যে সাবকনসিয়াস মাইন্ডে যেগুলো চিন্তা করো এগুলোই কিন্তু তোমার এখানে প্রভাব ফেলে। সো আমার যেটা তোমাদের জন্য সাজেশন থাকবো, এগুলো নিয়ে কোনো টেনশন করবে না, এগুলা নিয়ে একটু রিল্যাক্সে থাকবা। এই স্বপ্নগুলা তোমার হচ্ছে আনকনসিয়াস মানে তোমার যে ধীরতা বা স্থিরতা বা অস্থিরতার ফল কিন্তু এগুলো, হ্যাঁ। সো স্বপ্ন এমন কোনো মানে যে ফার্স্ট হবে সেও এরকম দুঃস্বপ্ন দেখতেছে, তুমি একদম লিখে রাখো। সো এই দুঃস্বপ্ন সবাই দেখে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আরেকটা বিষয় দেখো, আমরা অনেকে চিন্তা করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমার মনে হবে না। এখন যদি না হয় কি হবে? দেখো একটা লাইন আছে আর্নেস্ট হেমিংওয়ের, আমি এটা আমার সবসময় বলি, লাইফ ইজ নট হার্ড টু ম্যানেজ হোয়েন ইউ হ্যাভ নাথিং টু লস। দেখো আমাদের জীবনে কিন্তু হারানোর কোনো কিছু নাই। আমরা যা পাই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা দিন আমাদের জন্য বোনাস। অর্থাৎ তোমার জীবনে দেখো তুমি জন্মের পর থেকে এখন তো যা পাইছো সব কিছু বোনাস। সো তোমার জীবনে কিছু হারানোর কিছু নাই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাইলে না, এটা তোমার তো হারানোর কিছু নাই। তুমি পাইলে এক্সট্রা যোগ হইতো, আর না পাইলে তো তোমার এটা তুমি হারাইতেছো, বিষয়টা এরকম না, হ্যাঁ। সো তুমি এই বিষয়টা কখনো চিন্তা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় নাই মানে আমার জীবন কিছু নাই, ঠিক আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয় থাকলে হ্যাঁ একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, এটা অবভিয়াসলি সত্য, বাট জীবন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চলে, তোমার কিছু হারানোর কিছু নাই। সো এই হচ্ছে আমার একটা সাজেশন, এটা নিয়ে কোনো চিন্তাই করবে না ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে কী হবে। সো যদি চিন্তা করো তাহলে কিন্তু তোমার ভালো আসবে না। সো আমি এই উক্তির মাধ্যমে তোমাদেরকে সবাইকে অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ সবাই ভালো করবা। যে পরিশ্রম করছে সৃষ্টিকর্তা তাকে ফল দেবে, আজকে না হোক কালকে অবশ্যই ফল পাবা। সো তোমরা তোমাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো, আর আমি যেই সাজেশনগুলো দিলাম এই সাজেশনগুলো অবশ্যই মেনে চলবা। আর পরীক্ষার হলে একটু কুল থাকার চেষ্টা করো, রিল্যাক্স, হ্যাঁ। সো এই হচ্ছে বিষয়। সো আরেকটা বিষয়, সবাই পকেটে করে চুইংগাম নিয়ে যাবা। আর আমার যেটা মনে হয় যে চুইংগাম বা পানির বোতল অবশ্যই রাখবা। সো আরেক 3টা কাজ করতে পারো। একটা হচ্ছে আমাদের ব্রেন যখন অনেক বেশি দুর্বল হয়ে যায় তখন তুমি বুক ভরে একটা শ্বাস নিবা, শ্বাস নিয়ে এটা ছাড়বা, তাহলে তোমার ব্রেন কুল হওয়ার চেষ্টা করে। মানে নার্ভগুলা, মানে আমাদের ব্রেনের নিয়ম হচ্ছে তোমার যখন একটা নার্ভ উত্তেজিত হয়ে যায় পুরা সারা শরীরের নার্ভকে সে উত্তেজিত করে দেয়। তোমার উত্তেজনার বসে তুমি অনেকগুলো ভুল লাগাবা। তার কারণে তোমার যদি উত্তেজিত হয়ে যাও তুমি একটু দীর্ঘশ্বাস নিবা, নিয়ে একদম কুল হবা, তাহলে আবার আস্তে আস্তে আবার নিয়ম হচ্ছে একটা যদি কুল হয়ে যায় আস্তে আস্তে সবগুলা কুল হয়, এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে পানি রাখবা, তাহলে পানি খাইলে মস্তিষ্ক আমাদের পুরা মস্তিষ্কের পানির উপর ভাসতেছে। সো এই পানি খাইলে কী হবে, তোমার মস্তিষ্কটা আবার কুল হওয়ার চেষ্টা করবে। 3 নম্বর হচ্ছে তুমি পকেটে চুইংগাম রাখতে পারো। চুইংগাম দেখবা যে অনেক যারা খেলোয়াড় আছে তারা কিন্তু ধরো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফুটবল দেওয়ার আগে যখন তোমার গোলবারের সামনে থাকে তখন দেখবে যে পেনাল্টি নেওয়ার আগে সে কিন্তু কী করে যে একটু শ্বাস নিয়ে নেয়, দীর্ঘশ্বাস নিয়ে একটু কুল হওয়ার চেষ্টা করে। আবার ক্রিকেটীয় ব্যাটসম্যান যারা থাকে দেখবা যে অনেকে চুইংগাম চাবে। আমারও মনে হইতো যে কেন তারা চুইংগাম চাবে। চুইংগাম চাবে ব্রেন হচ্ছে কুল থাকে, মানে তোমার ব্রেনটাকে অন্য কাজে হচ্ছে ব্যস্ত রাখতেছে, মানে তোমাকে একটু কুল রাখার চেষ্টা করে। সো এই 3টা কাজ করতে পারো পরীক্ষার হলে, যাতে করে তুমি হচ্ছে একটু কুল থাকো। সো কুল থাকলে পরীক্ষা বেস্ট হবে ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট আমার শিক্ষার্থীরা, তোমাদের সাফল্যই আমাদের জন্য হচ্ছে মঙ্গল বয়ে আনবে, আর তোমাদের ব্যর্থতাও থেকে তোমরা শিক্ষা নিবে, সামনে জীবনে এগিয়ে যাবে। যা কিছু হোক না কেন তোমাদের রায়হান স্যার তোমাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আসসালামু আলাইকুম।